তিনি আমাকে খুব খারাপ ভাষায় বললেন যে এগুলো জেনে লাভ নাই, তুমি জানবাই আর মাত্র ৮-১০ ঘন্টা, এরপর থেকে তুমি আর কিছু জানবে না, অন্য পৃথিবীর অন্য মানুষরা জানবে। এক পর্যায়ে আমি এদেরকে দরজার ধাক্কায় ভিতরে ঢুকে গেছি। ঢুকে কি আমি তাকে চিনতাম, আমি তার নাম বলছি না, তো আমি তাকে নাম ধরে বললাম যে ভাই আপনি তো আমার ইউনিভার্সিটির ছাত্র, আই নো ইউ। আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার মানে সাথে সাথেই আমাদের উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন শুরু করে। আওয়ামী লীগের নির্যাতন শুরুর তারিখ কি বলা যায়? যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, যে আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যে আওয়ামী লীগ শত শত মানুষকে গুম করেছে, যে আওয়ামী লীগ শত শত মানুষকে পঙ্গু করেছে, যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, পুড়িয়েছে, বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, সে আওয়ামী লীগের নির্যাতনের তারিখ মনে রাখাটা তো আসলে অসম্ভব। যখন থেকে তারা ক্ষমতায় এসেছেন, from that very moment they have started their torture to the people. আমি নিজে আওয়ামী লীগের নির্যাতনের টর্চারের একাধিকবার শিকার হয়েছি। আমাকে যখন গুম করা হলো, আমি তখন অ্যাবাউট 7 days আমি গুম অবস্থায় ছিলাম। তো সে সময় তাদের বিভৎস চেহারাটা আমি দেখেছি। সে সময় একটা ছোট্ট স্মৃতি যদি আপনাকে আমি বলি। আমাকে গুম করার পরে আমার ফ্যামিলির, আমার ওয়াইফ, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার সংগঠনের দায়িত্বশীলরা, তারা পেরেশান হয়ে গিয়েছে কোথায় আমাকে রাখা হয়েছে। তারা সবাই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন, কোথাও আমাকে পায় নাই। তারা পুলিশ স্টেশনে গিয়েছে, সেখানে জিজ্ঞেস করেছে, আমি নাই। সেখানে তারা ডিবি অফিসে গিয়েছে, না করেছে নাই। ল্যাবে অফিসে গিয়েছে, সেখান থেকে ডিনাই করেছে, আমি নাই। ন্যাচারালি একটা মানুষ যখন এরকম প্রায় 1 সপ্তাহ যাবৎ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফ্যামিলির লোকেরা তখন বেকারার হয়ে গেছে। এবং তারা ফ্যামিলি না, শুধুমাত্র আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার সংগঠনের দায়িত্বশীল ভাইরা, স্পেশালি ছাত্র শিবিরের আমার সাথে যারা কাজ করেছেন এবং আমার আগের পরের এবং আমার জামাত ইসলামের দায়িত্বশীল ভাইরা, তারা অস্থির হয়ে গিয়েছেন যে কিভাবে জাহিদকে উদ্ধার করা যায়। আল্লাহর মেহেরবানি, তখন এখন তো আমরা আয়নাঘরের কথা শুনি, এখন মনে হচ্ছে যে আমি যেখানে ছিলাম সেটা একটা আয়নাঘর ছিল ডিবি অফিসে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডিবি অফিসের একজন সেন্ট্রি ছিল, যে পাহারাদার, আমাদেরকে যেখানে রাখা হয়েছে, হঠাৎ একদিন এসে সে বলতেছে যে একটা রুড ওয়ার্ড ইউজ করে আমাকে বলতেছে যে এই জাহিদ কোথায়, এদিকে আয়। আমি জাস্ট দরজার কাছাকাছি আসছি, আমি দেখলাম যে সে খুব গোপনে একটা ছবি তুলছে এবং সেই গোপনে ছবি তোলার পরে সেই ছবিটা আমার ফ্যামিলির কাছে পাঠাইছে। আমার ফ্যামিলির কাছে পাঠানোর পরে তখন সবাই পরিষ্কার হয়েছে যে আমি সেখানে আছি। ওই ছবিটাই আল্লাহর মেহেরবানি, ডেফিনেটলি ওই ছবিটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে এটা তো প্রচারিত হয়েছে যে সে ওই জায়গায় আছে। পরে সংগঠন, আমার আইনজীবী, আমার যারা আছে, তারা প্রেশার দিয়েছে এবং পরবর্তীতে আমাকে জেলখানায় নিয়ে গেছে। এবং জেলখানায় নেওয়ার পরে আমাকে সেখান থেকে রিমান্ডের জন্য আনা হলো। রিমান্ডের দিনের রিমান্ড ছিল বোধহয় 7 দিন। এই রিমান্ড শেষে আমার সাথে যিনি ছিলেন তাকে জেলখানা পাঠা দেওয়া হলো, আর আমাকে বলা হলো যে ও থাকবে, ওকে নিয়ে বাইরে যাব। তো তখন দুপুর, আমি বললাম যে কোথায় যাবেন? তখন একজন ওখানকার এসআই ছিল, এসআইয়ের দায়িত্বেই আমাকে পাঠানো হবে বলে আমি শুনলাম। তিনি আমাকে খুব খারাপ ভাষায় বললেন যে এগুলো জেনে লাভ নাই, তুমি জানবাই আর মাত্র ৮-১০ ঘন্টা, এরপর থেকে তুমি আর কিছু জানবে না, অন্য পৃথিবীর অন্য মানুষরা জানবে। আমার আর বুঝতে বাকি রইল না যে আসলে আমাকে নিয়ে কোথায় যাবে। এবং তখন ক্রস ফায়ারটা ছিল ভেরি ইজি, এবং লোকদেরকে ধরে নিত, লোকদেরকে বুড়িগঙ্গায় বিভিন্ন বাদারে, বনে জঙ্গলে ক্রস ফায়ার করে মেরে ফেলতো। আমি সঙ্গত কারণে একটু ভীত, আমি সঙ্গত কারণে একটু শঙ্কিত ছিলাম। তো তখন আমি দেখলাম যে আমাকে বসা রাখছে হচ্ছে এডিসির অফিসের সামনে। আমি জানতাম যে এডিসি সাহেব হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি বললাম যে আমি এডিসির সাথে দেখা করবো, একটু ওনার সাথে দেখা করার সুযোগ করে দেন। এইটা বলার পরে আমার উপরে যার পর নাই নির্যাতন যাকে বলে সেগুলো নেমে আসছে। কোনোভাবেই আমাকে দেখা করতে দেয় নাই। এক পর্যায়ে আমি এদেরকে দরজার ধাক্কায় আমি ভিতরে ঢুকে গেছি। ঢুকে কি আমি তাকে চিনতাম, আমি তার নাম বলছি না, তো আমি তাকে নাম ধরে বললাম যে
ভাই আপনি তো আমার ইউনিভার্সিটির ছাত্র, আই নো ইউ, আপনারও 2টা সন্তান আছে বলে আমি জানি, আমারও 2টো সন্তান আছে, আমাকে নিয়ে আপনি বাইরে যাবেন, এস ফাইন, কিন্তু শেষবারের মতো আমি আমার সন্তানদেরকে একটু দেখে যেতে চাই, এই সুযোগটুকু শুধু আমাকে দিবেন, আমাকে নিয়ে আমার বাসায় যাবেন, আমি আমার সন্তানদেরকে দেখে এরপর আপনারা যেখানে নিয়ে যান যাবেন, অসুবিধা নেই। তখন তিনি বললেন যে ওকে। এরপরে আল্লাহর মেহেরবানিতে সেই সিদ্ধান্তটা তারা পরিবর্তন করেছে। এরপরে আমাকে জেলখানার ভিতরে পাঠানো হয়েছে এবং জেলের ভেতরে আমাকে হাই সিকিউরিটিতে রাখা হয়েছে। হাই সিকিউরিটি মানে মানে হাই সিকিউরিটি হচ্ছে যে জেল উইদিন জেল, যেখানে বাইরের লোকজনের সাথে একদমই কমিউনিকেশনের কোনো সুযোগ নাই, জেলখানার ভেতরের লোকজনের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমি বলি যে আওয়ামী লীগের যে টর্চার নির্যাতন, এই নির্যাতনের আসলে কোনো দিনক্ষণ নাই। যে মুহূর্তে তারা ক্ষমতায় এসেছে সেই মুহূর্ত থেকে তাদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান এবং সাবেক সকল নেতাকর্মীর উপর তারা নির্যাতন শুরু করেছে। আপনার সাথে আরো একজনকে রিমান্ডে রাখা হয়েছিল, তার নাম কি বলা যাবে? তার নাম বলা যাবে, তিনি হচ্ছেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন, এখন মানে সহকারী অ্যাটর্নি জেনারেল বোধ হয়।